আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যেই প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমি আমাদের পুলিশ ভাইদের কাছে, প্রিয় পুলিশ ভাইদের কাছে আমি কিছু প্রশ্ন রাখতে চাই এবং কিছু জিজ্ঞাসা করতে চাই। এই বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এবং সকলের পক্ষ থেকে কিছু প্রশ্ন করতে চাই। প্রিয় পুলিশ ভাইরা, আপনারা দেখেন যখন বাংলাদেশে যখন আন্দোলন সংগ্রাম হয়েছিল 5ই আগস্টে, আপনারা দেশের রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন। কিন্তু আপনারা যখন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন, তখন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা অবস্থায় আপনাদের উপরে জামাত, শিবির, হিজবুত তাওহীদ, জঙ্গি এবং যারা বিরোধী দল বিএনপি সহ আপনাদের উপরে হামলা করেছে, আপনাদের থানা লুট করেছে, আপনাদের অস্ত্র লুট করেছে, আপনাদের কলিগ একজন গর্ভবতী নারীকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। এনায়েতপুর থানায় একটি পুলিশ ফাঁড়িতে 13 জন পুলিশকে নৃশংসভাবে হত্যা করেছে। যাত্রাবাড়িতে আপনারা দেখেছেন কিভাবে পুলিশ সদস্যদেরকে হত্যা করা হয়েছে। এইভাবে আপনাদের উপরে ঝাঁপিয়ে পড়ে, আপনাদের উপরে আক্রমণ করে, আপনাদের অসংখ্য পুলিশের কলিগদেরকে আপনাদেরকে হত্যা করা হয়েছে, আপনাদেরকে আহত করা হয়েছে, আপনাদের অস্ত্র লুটপাট করা হয়েছে, আপনাদের থানা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু আপনাদের উপর যখন আক্রমণ হলো, আপনাদের উপরে যখন হামলা হলো, পুলিশ যখন হত্যা করা হলো, তখন আপনাদের পক্ষ হয়ে বিচারের দাবি কে করেছে? বিচারের দাবি করেছি আমরা। কারণ আপনারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে আপনারা এই হামলার শিকার হয়েছেন। এই জন্য আপনাদের পক্ষে দাঁড়িয়েছি আমরা। আপনাদের জন্য, আপনাদেরকে যারা, আপনাদের কলিগদেরকে যারা হত্যা করেছে, থানা লুট করেছে, অগ্নিসংযোগ করেছে, গর্ভবতী নারীকে যারা আগুন দিয়ে মেরেছে, তাদের পরিবারের পক্ষে, তাদের জন্য আমরা এর বিচার চেয়েছি, দাবি তুলেছে, আওয়াজ তুলেছে, কথা বলেছে। কিন্তু অন্য কেউ কিন্তু করে নাই। আপনাদের এই পর্যন্ত কতজন পুলিশ মারা গেছে, কতজন পুলিশকে হত্যা করা হয়েছে, কত অস্ত্র লুট করা হয়েছে, কত থানা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এগুলোর কিন্তু এই সরকার অদ্য পর্যন্ত এর হিসাব নিকাশ বা কোনো তথ্য ইনফরমেশন কিন্তু জনগণের সামনে উপস্থাপন করা হয়নি। কিন্তু পরিতাপের বিষয় একটি জিনিস লক্ষ্য করলাম, যে আজকে আপনারা যে অপারেশন, এই দখলদার ইনুস বাহিনী যে অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করেছে, এই ডেভিল হান্টে আপনাদের পুলিশই, কিছু পুলিশ অতি উৎসাহী হয়ে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে, যারা আপনাদের পক্ষে অবস্থান করেছে, আপনাদের জন্য, আপনাদের কলিগদের হত্যার জন্য বিচার চেয়েছে, তাদেরকে আপনারা অপারেশন ডেভিল হান্ট নামে সারা বাংলাদেশে আপনাদের পুলিশরা নির্বিচারে গণহারে গ্রেপ্তার করছে, অত্যাচার করছে, নির্যাতন করছে। সো আপনাদের বিবেকের কাছে একটি প্রশ্ন করতে চাই, আপনাদের বিবেকের কাছে, আপনাদের নীতি নৈতিকতার কাছে, আপনাদের কাছে একটি আমি প্রশ্ন করতে চাই, একটি অনুরোধ করতে চাই, যে এটা কি আপনাদের নীতি নৈতিকতার কাছে আপনাদের কলিগদের রক্তের সাথে এটি বেমেনি হয়ে যাচ্ছে না? আপনার যেই কলিগ, গর্ভবতী কলিগ এনায়েতপুর থানাতে মারা গিয়েছে, সে চিৎকার করে বলেছিল আমি গর্ভবতী, আমাকে হত্যা করবেন, আমার বাচ্চা আছে পেটে, তাকে হত্যা করা হয়েছে। সো আপনারা যদি তার বিচার না চেয়ে, আপনারা যদি উল্টো আপনাদের পক্ষ হয়ে যারা বিচার চাচ্ছে তাদেরকে যদি গ্রেপ্তার করেন, সেটা কি আপনাদের নীতি নৈতিকতার সাথে বেইমানি হচ্ছে না? আপনার সেই যে গর্ভবতী কলিগ মারা গিয়েছে, যাকে হত্যা করা হয়েছে, তার রক্তের সাথে বেইমানি করা হচ্ছে না? আপনার যে কলিগ, আপনার যে ভাই, যাকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, তার সাথে বেইমানি করা হচ্ছে না? শুধু একবার আপনাদের বিবেককে প্রশ্ন করুন। এই পৃথিবীতে টাকা পয়সা দিয়ে সবকিছু হয় না, এই পৃথিবীতে ক্ষমতা দিয়ে সবকিছু হয় না। বিবেক বলতে মানুষের ন্যূনতম পরিমাণ কোনো জিনিস থাকে। তাই প্রিয় পুলিশ ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা এই বিষয়টি ভেবে দেখবেন, যে আপনাদের যখন চরম বিপদ ছিল, আপনাদের অফিসারদেরকে যারা মেরেছে, আপনাদের কলিগদেরকে যারা মেরেছে, তাদের পাশে কে দাঁড়িয়েছে? তাদের পাশে বাংলাদেশ আওয়ামী লীগ দাঁড়িয়েছে। আপনাদের পাশে কে দাঁড়িয়েছে? আওয়ামী লীগ দাঁড়িয়েছে। ভবিষ্যতেও আপনাদের কাছে পাশে কে দাঁড়াবে? আওয়ামী লীগ দাঁড়াবে। আপনাদের পুলিশ অফিসারদেরকে বলবো, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এই অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। আপনারা কোনো ভাইদেরকে গ্রেপ্তার করবেন না, কোনো ভাইদেরকে, আওয়ামী লীগের কোনো নেতা কর্মীদেরকে অতি উৎসাহী হয়ে অ্যারেস্ট করবেন না, তাদের উপরে কোনো অত্যাচার নির্যাতন চালাবেন না। যদি সৎ পথে থেকে আপনারা আপনাদের দায়িত্ব পালন করতে গিয়ে যদি অন্যায়ভাবে কোনো পুলিশ অফিসারকে যদি এই অবৈধ দখলদার ইনুস যদি চাকরি থেকে বাদ দেয় বা বহিষ্কার করে, বরখাস্ত করে, তাহলে আমরা কথা দিচ্ছি, বাংলাদেশ আওয়ামী লীগ আমরা যখন ক্ষমতায় আসব, আপনাদেরকে আবার পুনর্বহাল করা হবে,
প্রাপ্ত মর্যাদা দিয়ে আপনাদেরকে পুনর্বহাল করা হবে। তাই আপনাদের সাহস রাখুন, মনোবল রাখুন, আপনারা অন্যায়ের বিরুদ্ধে, দখলদার ইউনূসের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন। কোনো আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে অত্যাচার করবেন না, আপনারা আপনাদের পুলিশ ভাইদের রক্তের সাথে বেইমানি করবেন না, আপনারা আপনাদের পোশাকের সাথে বেইমানি করবেন না। এটা আপনার কাছে অনুরোধ করছি। অনুরোধ করে বাংলাদেশের কোনো আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে অ্যারেস্ট না করার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। এবং যাবার আগে একটি কথা বলছি, আপনারা যদি অতি উৎসাহ হয়ে, এটা ডিজিটাল যুগ বাংলাদেশে, আমি জানি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পড়াশোনা করেছি। বাংলাদেশ এখানে আওয়ামী পুলিশে কত হাজার কত শত পুলিশ অফিসার আমাদের লোকজন, এটা আমরা খুব ভালোভাবেই জানি। আপনি যে অতি উৎসাহী হয়ে কাজ করছেন, আপনার পাশের অফিসার কিন্তু হয়তো সে প্রকাশ্যে কিছু বলছে না, কিন্তু আপনার নাম কিন্তু লিস্ট করে রাখছে। আপনার চাকরি আজকে হোক থাকবে না, কালকে হোক থাকবে না, আপনি কিন্তু বিপদে পড়বেন। তাই আমি বলবো যে আপনি কোনো অন্যায় কাজ করবেন না, আওয়ামী লীগের কোনো নেতা কর্মীকে গ্রেপ্তার করবেন না, অন্যায়ভাবে গ্রেপ্তার করবেন না, হ্যারাসমেন্ট করবেন না। আপনার কাছে অনুরোধ থাকবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনাতে আস্থা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ট্রল করা, ব্যঙ্গ করা, কৌতুক করা এখন রীতিমতো একটি ফ্যাশনে পরিণত হয়েছে। এমনি আমাদের দেশে যে কৌতুক প্রিয়তা কিংবা প্রবাদ প্রবচন, এটি পৃথিবীর খুব কম দেশে রয়েছে। এখানে পাগল দেখার জন্য যেভাবে মানুষ ভিড় করে, কিংবা রাস্তার পাশে যদি একটা বানর বসে থাকে, হঠাৎ করে বসে থাকে, মুহূর্তের মধ্যে দেখবেন ধনী দরিদ্র, সাহেব সোবা থেকে শুরু করে সবাই দাঁড়িয়ে বানর কি করছে সেই দৃশ্যগুলো তারা দেখতে থাকবে। কৃতজ্ঞতা যে শব্দটি, এটি আমাদের দেশে যেভাবে আছে ওভাবে অন্য দেশে এই শব্দটার প্রতিশব্দও নেই। মানে আপনাকে কেউ উপকার করলো, আপনি তার কৃতজ্ঞতা প্রকাশ তো করলেন না, ধন্যবাদ তো দিলেনই না, উল্টো সেই লোকটিকে ক্ষতি করা না পর্যন্ত আপনি স্বস্তি পাবেন না। এই দেশ এরকম, যখন ক্ষমতা থাকে মুহূর্তের মধ্যে আপনার পায়ের উপর সবাই পড়ে যাবে, আর যখন আপনার ক্ষমতা চলে যাবে 1 সেকেন্ডের মধ্যে চোখ উল্টিয়ে আপনাকে যতটা সম্ভব নির্মম এবং নিষ্ঠুরভাবে অপমান করবে। বলা হয়ে থাকে যে হাতি যখন খাদে পড়ে, চামচিকা তখন খোঁচা মারে বা ঢিল মারে, অথবা লাথি মারে, চামচিকা তখন লাথি মারে। আপনারা যখন চামচিকা কথা চিন্তা করবেন, দুর্গন্ধযুক্ত ছোট্ট একটা পাখি, এবং চামচিকারও আবার পা, খুবই দুর্বল একটি পা, তো সেই পা হাতিকে লাথি মারার জন্য এগিয়ে যায়। বাস্তবে কখনো কোনো কালে কোনো চামচিকা কোনো হাতিকে লাথি মেরেছে কিনা আমি বলতে পারবো না। হাতির কানের উপর বসা, লেজের উপর বসা, তার ধারের কাছে যাওয়ার দুঃসাহস কখনো চামচিকার হয় না। এমনকি সে যখন গর্তে পড়ে যায় তখন আপনি তার কাছে কোনো চামচিকা, কোনো বিড়াল, এমনকি কোনো বাঘ তখনও সেই বিপন্ন হাতির উপর আক্রমণ করার জন্য আপনি প্রলুব্ধ করতে পারবেন না। কিন্তু আমরা এমনই বাঙালি যে আমরা হাতি এবং চামচিকা এই দুটোর সমীকরণ মিলিয়ে দিয়েছি, যে হাতি খাদের মধ্যে পড়ে গেলে চামচিকাও লাথি মারে। শেখ হাসিনা যতদিন বাংলাদেশে ছিলেন, বাংলাদেশে আসলে তার বিরুদ্ধে কথা বলার মতো লোক ছিল না। আমি ঘুরিয়ে পেঁচিয়ে সাধ্যমতো চেষ্টা করেছি, কথা বলেছি। কেন বলেছি, কিভাবে বলেছি, একমাত্র আল্লাহ জানেন। কে আমাকে রক্ষা করেছে, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউ রক্ষা করেনি। আর শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলার জন্য আমাকে যথেষ্ট পরিশোধ করতে হয়েছে, দুর্ভোগ দুর্দশা পোহাতে হয়েছে, অর্থনৈতিক ক্ষয়ক্ষতি পোহাতে হয়েছে, মামলা মোকদ্দমা, ব্যবসা বাণিজ্য ইত্যাদি সব কিছুতে রীতিমতো তাণ্ডব বয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু কেন জানি তারপরেও আমি তার বিরুদ্ধে কথা বলা বন্ধ করতে পারিনি।
কিন্তু অন্যান্য বড় বড় মানুষ, তারা দেখা গেল শুধু শেখ হাসিনা নন, শেখ হাসিনার কাছের জন বলে পরিচিত তার কোনো পিয়ন, তার কোনো ড্রাইভার, তাদের প্রতি যে আনুগত্য দেখিয়েছেন, ওটা দেখে আর এখন তাদের কর্মকাণ্ড দেখে আমি কিছুতেই মিলাতে পারছি না যে এই মানুষকে সেই মানুষ। এই বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত শেখ হাসিনা এবং তার যারা লোকজন ছিলেন, ছাত্রলীগ যুবলীগ, তাদের সে কি দাপট, সে কি আধিপত্য, এবং তাদের চলনে বলনে সব কিছুতেই রাজস্বিকতা। তারা পাঞ্জাবি পরলে মনে হতো যেন বাদশা আকবর পাঞ্জাবি পরেছেন। তাদের কোনো নারী কর্মী, সেটা ছাত্রলীগ হোক বা যুব মহিলা লীগ হোক, তো তারা যখন কোনো পোশাক পরিচ্ছদ পরতেন মনে হতো যেন স্বর্গ থেকে কোনো রূপসী এই পৃথিবীতে এসেছে। তো এরকম একটি অবস্থা, ছাত্রলীগের সঙ্গে চলা, যুবলীগের সঙ্গে চলা, একটা ছবি তোলা, এটি অনেকের নিকট একটা রক্ষা কবচ হিসাবে বিবেচিত হতো। তো এখন সেই জমানা নেই। শেখ হাসিনাকে নিয়ে ভীষণ রকম ট্রল হচ্ছে, তাকে নিয়ে ছোট ছোট বাচ্চারা টিকটক করছে, তারপরে যারা অ্যানিমেশন ফিল্ম তৈরি করে তারা সেই বিশ্রী রকম ফিল্ম তৈরি করছেন, যেখানে তাকে বিকৃতভাবে, অসম্মানজনকভাবে, অসৌজন্যমূলকভাবে উপস্থাপন করা হচ্ছে, যেটি বাংলাদেশে ইতিপূর্বে কারো ক্ষেত্রে ওভাবে হয়নি। এবং তার বিভিন্ন কর্মকাণ্ড, কথাবার্তা, এগুলো এখন ভাইরাল হয়ে যাচ্ছে। অতি সম্প্রতি এ সকল ভাইরাল যে কথাবার্তা, তার মধ্যে খুব ইন্টেলেকচুয়াল লেভেলে কিছু কথাবার্তা হচ্ছে। যেমন শেখ হাসিনার সঙ্গে তার পর্যায়ের যারা ছবি তুলেছেন, আন্তরিকতা দেখেছেন, তারা সবাই ক্ষমতাহারা হয়েছেন। কথা প্রসঙ্গে কেউ বলার চেষ্টা করছেন যে জাস্টিন ট্রুডোর সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল, তিনি তাকে তার মায়ের মতো শ্রদ্ধা করতেন এবং শেখ হাসিনাও তাকে পুত্রবৎ স্নেহ করতেন। তো এই কারণে জাস্টিন ট্রুডোর প্রথমে ঘর ভাঙল, তার বউ চলে গেল, এরপর তার প্রধানমন্ত্রিত্ব চলে গেল, এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর তিনি যে আইনি জটিলতার মধ্যে পড়বেন, বেশ কয়েকটি মামলা মোকদ্দমার মধ্যে পড়বেন, এটা প্রায় শতভাগ নিশ্চিত। এবং ইতিমধ্যে কানাডাতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। একইভাবে ঋষি সুনাক, তো ঋষি সুনাকের মন্ত্রিত্ব চলে গেছে, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মন্ত্রিত্ব চলে গেছে। তার সঙ্গে আত্মীয়তা থাকার কারণে টিউলিপ সিদ্দিকী, তার ছোট বোন রূপন্তী, তারপর অন্যান্য যারা আছেন, ববি সিদ্দিকী, ইংল্যান্ড তো বটেই, সমগ্র ইউরোপে, আমেরিকাতে, সারা দুনিয়াতে তারা বলতে গেলে এখন একটা ভীষণ রকম ঝুঁকি ঝামেলার মধ্যে পড়েছেন। সবচেয়ে বড় রকম আজব যে ট্রল, সেটা হলো মিস্টার জো বাইডেনকে নিয়ে। জো বাইডেন যেভাবে বিদায় হলেন, তার জীবনের তিনটি উপাখ্যান। তিনি শেষ বয়সে মতিভ্রমে পড়েছিলেন, অনেক কিছু তার মনে থাকতো না, ভুলভাল কথা বলতেন, এবং নিজের স্ত্রী এবং কমলা হ্যারিস, এই দুজনের মধ্যে তিনি প্রায়ই ভুল করে ফেলতেন। কমলাকে তিনি তার স্ত্রীর নাম ধরে ডাকতেন, আবার স্ত্রীকে কমলার নাম ধরে ডাকতেন। এরপর তিনি বেশ কয়েকবার পড়ে গিয়েছেন, প্লেনে উঠতে গিয়ে পড়েছেন, চলতে ফিরতে গিয়ে পড়ে গিয়েছেন, এবং তিনি প্রেসিডেন্ট নির্বাচনে অবতীর্ণ হয়ে মাঝ পথে যেভাবে বিদায় নিয়েছেন, সবাই ট্রল করে বলার চেষ্টা করছেন যে তিনি অতি উৎসাহী হয়ে ওই যে শেখ হাসিনার সঙ্গে ছবি তুলেছিলেন, এ কারণেই তার আজকের এই অধঃপতন। এখন জাস্টিন ট্রুডো, জো বাইডেন, ঋষি সুনাকের মতো বিখ্যাত লোকদের পতন হয়েছে, আর ইম্মানুয়েল ম্যাক্রো, তিনিও পতনের একেবারে দ্বার প্রান্তে, ফ্রান্সের প্রেসিডেন্ট। তাহলে এর পরবর্তী পর্ব কার জন্য অপেক্ষা করছে? সবাই যেটা ইন্ডিকেট করার চেষ্টা করছেন, তিনি হলেন নরেন্দ্র মোদী। তো নরেন্দ্র মোদীকে নিয়ে
বাংলাদেশে যেভাবে বিরূপ যাকে বলা হয় মন্তব্য করা হচ্ছে, এটি পার্শ্ববর্তী একটি বড় সুপার পাওয়ারের দেশ